24-এর অস্তাচলে অগস্টের গণ অভ্যুত্থান, এমন কথা বলার কারণ নিতান্তই যুক্তিযুক্ত। অগস্টে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের রেশ দেখেছিল গোটা বিশ্ব, 2024-এ অন্তিম দিনে সেই রেশ কোথায় যেন উবে গেল। কথা ছিল ছাত্র আন্দোলনের নেতৃত্বরা ঢাকার শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে, কিন্তু তা হলো না। রাতারাতি বদলে গেল কর্মসূচি। নতুন কর্মসূচির নাম দেয়া হলো মার্চ ফর ইউনিটি। কিন্তু কোথায় ইউনিটি? এই সভায় যে পরিমাণ মানুষ জড়ো হয়েছিলেন তা কার্যত সুপার ফ্লপ বলে বর্ণনা করেছে বাংলাদেশের রাজনৈতিক মহল। 5 মাস আগে এই শহীদ মিনার চত্বরের জমায়েত কার্যত অচল করে দিত ঢাকার একাংশকে। সারা রাত জনতার দখলে থাকতো শহীদ মিনার। সেই চত্বরে মঙ্গলবারের শোভা ছিল অনেকাংশেই ফাঁকা, যদিও ছাত্রদের হুঁশিয়ারিতে ভয় পেয়েছে ইউনূস সরকার। অন্যদিকে তেমনি ইউনূস সরকারের উপর বিশ্বাস হারিয়েছে ছাত্ররা। তাদের এই মতবিরোধে কোন পথে এগোবে বাংলাদেশ, উঠছে প্রশ্ন। আসলে তাল কেটে গিয়েছিল সোমবার রাতে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার নিজেই সব পক্ষের সঙ্গে কথা বলে অভ্যুত্থান নিয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করবে। তারপরেই ছাত্র নেতৃত্ব ঘোষণা করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে না মঙ্গলবারের সভায়। সভা ফ্লপের এটাই প্রধান কারণ হিসেবে দেখছে বাংলাদেশের রাজনৈতিক মহল। একই দেশ জুড়ে সাম্প্রদায়িক অস্থিরতা, নড়বড়ে আইন শৃঙ্খলা, রাজনৈতিক হত্যা, এইসব ঘটনায় অতিষ্ঠ মানুষ। এরপর আবার ছাত্রদের দিশাহীন নেতৃত্ব, আর তাতেই মত বদলাচ্ছে সাধারণ মানুষ। একদিকে বাংলাদেশে যখন এই অবস্থা চলছে, অন্যদিকে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ যেন বেড়েই চলেছে। সম্প্রতি বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের 56 জনের নাম নেই। সব পর্বের পরীক্ষায় পাশ করার পর প্রকাশিত তালিকায় তাদের নাম ছিল। সিভিল সার্ভিসের 8টি প্যানেলে যে 56 জনের নাম বাদ গিয়েছে, তাদের অধিকাংশই সংখ্যালঘু হিন্দু। এর আগেও বাংলাদেশ পুলিশ সার্ভিসের চাকরি থেকে সনাতন ধর্মাবলম্বী প্রায় 250 জনকে প্রশিক্ষণ চলাকালে বাদ দেওয়া হয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বাদ দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছিল। দিন দিন বাংলাদেশের এই ক্রিয়াকলাপ সারা বিশ্বকে কি বার্তা দিচ্ছে, কমেন্ট করে জানান আমাদের। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।